হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস লাইফে তোমাদের স্বাগতম। সকলে ভালো আছো তো, সুস্থ আছো? আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম এখান থেকেই। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে। আর আর যেহেতু এটা বুধবারের ভিডিও আর আমি আপলোড দিচ্ছি আজ শুক্রবার, কি বলো তো, ভিডিও করতে করতে এডিটিং করা থাকলেও ভয়েস হয়তো দেওয়া থাকে না, তাই ভয়েসটা আজ সকালবেলায় নীরবে ভয়েসটা দিয়েই তোমাদেরকে আপলোড করছি। ভিডিওটা প্লিজ তোমরা দেখতে দেখো, কেউ যেন স্কিপ করো না। ভালো লাগলে একটু কমেন্ট করো, তাহলে আমার উৎসাহ আরও বেড়ে যাবে। আর খারাপ লাগলেও কমেন্ট করো, প্লিজ দেখো। তোমরা একটা করে লাইক করো, তোমাদের একটা লাইক হয়তো আমাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ পাখাটা খারাপ হয়ে গেছিলো, আর তোমাদের দাদাভাইকে বলছিলাম পাখাটা একটু ঠিক করে দেওয়ার জন্য। আর চারিধারে এসে এত পরিমাণে হয়েছে, এখন ভোল্টেজ থাকলেও পাখা হয়তো টিনটিন করে ঘোরে, তাই পাখাটাও খারাপ হয়ে গেছে। তাই তোমাদের দাদাভাই সকালবেলায় তড়িঘড়ি পাখাটা লাগিয়েই দিচ্ছিলো, এই ঘরের পাখাটা ওই ঘরে লাগিয়ে দিচ্ছিলো। সমস্ত কাজকর্মই কিন্তু তোমাদের দাদাভাই জানে, কিন্তু ওর কপালটা খুবই খারাপ। কিন্তু কি আর করব বলো, মানে আমাকে কোনো কাজের জন্য বাইরের দিকে ছুটতে হয় না, সমস্ত কাজই ও আমার করে দেয় হাতে হাতে। আর এদিকে দেখো, গাছে আমাদের কটা আম হয়েছিল পুকুর ধারের গাছে, সেই আমগুলো পেড়ে নিয়ে এসেছিলাম, কেননা আমাদের বাড়ির থেকে দেখা তো সম্ভব নয়। তাই এই 15টার মতো হয়তো আম হয়েছিল, কাকিমারা আমরা দুজনা ভাগ করে নিয়েছিলাম। তাই মা আমগুলো কাটতে বসে পড়েছিল, আর তোমাদের দাদাভাই দেখতে পেলে মশলাটাও করে দিচ্ছিলো যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আর এদিকে দাদু তো ব্যাগ দিতে এসে হাজির। আর এর মধ্যে দেওরা তার মামার বাড়ির থেকে, মানে কাকিমার বাবার বাড়ির থেকে মাছ নিয়ে এসে হাজির হলো। হয়তো তখন আমাদের রান্না বান্নার তোড়জোড় হয়েও গেছিলো, তরি তরকারি কোটাও হয়ে গেছিলো, যেহেতু দাদাভাই মাছ এনেছিলো সেটাও ধুয়ে মাখানো হয়ে গেছিলো। ইতিমধ্যে মাকে বললাম আমি রান্না করছি, আপনি মাছগুলো কেটে নিন, কিন্তু মা মাছ আর কাটতেই পারলো না, কাতলা মাছটা কাটতে গিয়ে মা নিজেরই হাত কেটে ফেলছিল। তাই মাকে তড়ি করে বললাম আপনি উঠুন, আমি মাছগুলো কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছিল, যেহেতু মাছের আঁশগুলো ছাড়ালে হয়তো মাছ কাটাটা তাড়াতাড়ি হবে। তাই মাকে বললাম আপনি উঠে রান্নাটার দিকে আপনি যান, আমি এগুলো করে পরিষ্কার টরিষ্কার করে রাখবো। কিন্তু সেটা আর হলো না, রান্না কিন্তু আমাকেই করতে হলো। মা হয়তো পটল ভাজা আর মাছটা ভেজেই রেখেছিলো। তারপরে এই দেখো আমি বসে বললাম মাছ কাটতে। আর মাছের, মানে যে ট্যাবলেট মাছটা ছিল, মাছের অনেকটাই ডিম বেরিয়েছিল। তারপরে বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে বটি টটিগুলো বাড়ির মধ্যেই ছিল ধুয়ে, তারপরে চলে গেছিলাম কলতলায় মাছগুলো নিয়ে, কেননা সমস্ত জল বাড়ির মধ্যে ফেললে তো হবে না, একটা মাছের আঁশটেনি গন্ধ বেরোবে। তাই দেখো কলতলায় চলে এসেছিলাম, কিন্তু কলতলায় প্রচণ্ড রোদ। তোমাদের দাদাভাই আমার হাতে হাতে খুবই সাহায্য করেছে সেদিন, আর ও এখন আমার হাতে হাতে সাহায্যই করে, মানে আমার কষ্ট দেখলে ও সহ্য করতে পারে না, তাই ও আমার কাজ করে দেয়। আর এই দেখো বিড়ালটাও মাছ খাওয়ার জন্য মুখে ঝুঁকি মারছিল, আর বিড়ালটা জানো না খুব জ্বালাতন করছে। এখন ওপরের ঘরে এসে রেগুলারই শুয়ে থাকে বিছানায়, জানালা খোলা ওর মতো নেই, কিন্তু ভয় লাগে। তোমাদের দাদাভাইকে যেহেতু কুকুরে কামড়েছিল, সেই জন্য মনে হয় যদি বিড়ালেও হাঁচড়ে দেয়, হয়তো আমরা শুয়ে আছি, আমাদের পায়ের গোড়ায় এসে বিড়ালটাও শুয়ে থাকে। মানে বিড়ালের লোম, সারা লোম, যেহেতু বাড়ির পোষা বিড়াল যদি হতো তাহলে একরকম, কিন্তু এ তো পোষা না, বাইরের বিড়াল ঘরে আসছে, এ তো আরও আমাদের ক্ষতি। আর এইদিকে দেখো মা কেবল মাছটা ভেজে রেখেছিলেন আর পটলটা কেবল ভাজছিলেন। আমি মাকে বললাম আপনি সরুন, আমি রান্নাটা করেই নিচ্ছি, কারণ মা রান্না করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তাই আমি রান্নাটা আবার বসিয়েও দিলাম। আর ওইদিকে যে মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা হয়েছিলো, সেগুলো ফ্রিজে রাখার জন্য আমাদের দাদাভাই ক্যারি প্যাকেটের মধ্যে রাখছিলো, যেহেতু কাকিমা বাড়ি আসেনি, কাকিমা বাড়ি এলে মাছগুলো আবার ভাগ করে দেবে, তাই ও রেখে দিচ্ছিলো। মাছগুলো হয়তো আমাদের অনেক কদিনই হয়ে যাবে, অসুবিধা নাই, কদিন আমাদের বাজার থেকে আর মাছই কিনতে হবে না। আর তারপরে রান্না শেষে এই দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছিলাম, কারণ এটা তো রেগুলার কাজ পরিষ্কার করি, কিন্তু এই জানালাটা পরিষ্কার করা হয় না ঝাঁটা দিয়ে, এতে তেলকালি অনেকটাই জমে থাকে, তাই এটাও পরিষ্কার করছিলাম। শখের রান্নাঘর, কী আর করবো বলো, পরিষ্কার তো করতেই হবে, খুব কষ্ট করে রান্নাঘরটা করা। আগে রান্নাঘর কি তাও ছিল না, কিন্তু কষ্ট করে যখন করেছি তখন এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। যদি নোংরা হয়ে থাকে তাহলে কেমন লাগে বলো। হয়তো রং করা হয়নি, রংটাও হয়তো আস্তে আস্তে হবে, কিছুই তো ছিল না, আস্তে আস্তে সব যখন হয়েছে এটাও হয়তো হবে আশা করি। তাই এই দেখো এইগুলো ডাইসগুলো প্রতিদিন পরিষ্কার করি আমি, সাবান দিয়ে মুছি, আর ওপরেরটা হাত পায় না বলে ঝাঁটা দিয়ে। আর এইগুলোতে তেলকালি, ওই অ্যাডজাস্টারেও তেলকালি, সমস্তটাই পরিষ্কার করছিলাম। আর এদিকে এক হাতে ভিডিও করছিলাম, আর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হাসছিল আমার ভিডিও করা দেখে। আর এই দেখো মা দাঁড়িয়েছিল, আর এদিকে ছাতু
নিচ্ছিলাম। মাকে বললাম আপনার ছেলে ছাতু খেয়ে কাজে যাই, ছাতু নেন, তাই মা ছাতু নিচ্ছিল। আর এদিকে কলতলায় বাসনগুলো আমি রেখেও গেছিলাম, সেই মধ্যে ছাতুওয়ালা এসে হাজির। আর এই রোদের মধ্যে তো আমি বাসন মাজি না, মেজেও ফেলি এক একদিন মাথায় ভিজে গামছা দিয়ে। তারপরে কাচাকুচি থাকে সেরে তারপরে স্নান করি, যেহেতু সকালবেলার পুজোটা আমার দেওয়ার ঝামেলা থাকে না, মাই দেন, ওই জন্য সকালবেলায় আমার স্নানটা হয় না, আমি নাইটি ছেড়ে কাজে লেগে পড়ি, রান্না টান্না করে নিই, তারপরে স্নান করি কলতলায় রোদ কমে গেলে। আর আমগুলো মা কেটে রেখেছিলেন, সেই আমগুলো আচার হচ্ছিল, মাকে বললাম আচারটা করে রাখুন, কিন্তু আচারটা কমপ্লিট করা আর হয়নি মায়ের। পরের দিন আবার সেই আমাকেই কমপ্লিট করতে হয়েছে, যেহেতু আকাশে একটু মেঘ ছিল, বৃষ্টি আসার উপদ্রব প্রতিদিন বিকেলবেলায় বা সন্ধেবেলায় আমাদের এখানে ঝড় বৃষ্টি তো লেগেই আছে। আর ঝড় বৃষ্টি হলে প্রচণ্ড ভয় লাগে, কেন বলো তো, মেঘটা বেশি পরিমাণে ডাকে, মেঘ ডাকলে ভয় লাগে। তোমার ঝড় হোক, বৃষ্টি হোক, প্রচুর বৃষ্টি হোক, তাতে ভয় নেই, কিন্তু মেঘ ডাকলে এত ভয় লাগে। আর এত পরিমাণে এখন বাজ পড়ার সংখ্যা বেড়ে গেছে, সে আর বলার কথা নেই। মনে হয় ঘরের ভিতর থাকলেও বাজ ঘরের মধ্যে পড়ে যাচ্ছে, এই একটা ভয়। আর এই দেখো চারিধারটা মেঘলাই করেছিল, আর সেই ভিডিওটা আমি একটু ক্যাপচার করছিলাম, কারণ সেদিনও ঝড় বৃষ্টি হয়েছে। আর আমার খুব ভয় লাগে মেঘ ডাকলে, যেহেতু আমাদের বাড়ি একবার বাজ পড়েছিল, সেই ভয়টা লেগেই থাকে। আর কি আর বলবো বলো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে বললামই তো, একটু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আমাকে একটু আগের দিকে এগিয়ে যেতে একটু সাহায্য করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু অনেক উৎসাহিত করে তুলবে, যে না আমার অনেক বন্ধুরা আছে, হ্যাঁ, সেই কারণেই তোমরা প্লিজ আমার দিকে একটু থেকো, আমার দিকে একটু লক্ষ্য রেখো, তাহলেই হবে। আমি অনেক ছোট ইউটিউবার, এখানে ছোটোর থেকে হয়তো বড় হওয়ার নেশাটা আমার জেগে উঠবে, অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই। ভিডিওটি ভালো লাগলে বললাম তো লাইক কমেন্ট করো, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।